আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে আমার শিখদি আব্দুল্লাহ মল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, সাথে ঈদ মোবারক। আশা করছি আমার শিক্ষার্থীদের ঈদ ভালো কেটেছে এবং তারা নিয়মিত পড়াশোনা শুরু করেছে। তো আজকে আমরা পড়ব দশম অধ্যায়ের পাঠ 9 থেকে 12। দশম অধ্যায়ের আগে যে বিভিন্ন গতির যে বিভিন্ন রকমের প্রকারভেদ সেটা পড়িয়েছিলাম। আশা করছি আমার শিক্ষার্থীরা সেটা বাসায় পড়েছে। আজকে আমরা পড়বো এর পরবর্তী অংশ, অর্থাৎ দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তো প্রথমে আসা যাক যে দূরত্বটা কি। দূরত্ব বলতে আমরা কি বুঝি, এই ব্যাপারগুলো তোমাদের উদাহরণ সহ ব্যাখ্যা সহ শিখতে হবে, তাহলে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝবে। আচ্ছা, প্রথম একটা দূরত্ব কি। দূরত্ব হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। ধরো তুমি বাসা থেকে বাজারে যাচ্ছ, তো এক্ষেত্রে বাসা থেকে বাজারে যাওয়ার ক্ষেত্রে তোমার যে পরিমাণ দৈর্ঘ্য তুমি অতিক্রম করছো সেটাই হচ্ছে বাসা থেকে বাজারের দূরত্ব। অর্থাৎ ধরো তুমি বাসা থেকে, এটা তোমার যদি বাসা হয়, বাসা থেকে বাজার হচ্ছে এখানে, ধরলাম এখানে হচ্ছে বাজার আর এটা হচ্ছে তোমার বাসা। তো বাসা থেকে তুমি যে কোনো দিকে যাও অথবা বাজারটা যে কোনো দিকে থাকুক না কেন, তোমার বাসা থেকে বাজারে যাওয়ার জন্য যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে দূরত্ব। যদি তোমার বাসা থেকে বাজারের দূরত্ব 8 মিটার হয়, তাহলে এই 8 মিটারটাই হবে তোমার বাসা থেকে বাজারের দূরত্ব। অর্থাৎ দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ তুমি যেখানে ছিলে সেখান থেকে কোনো একটা জায়গা যাওয়ার জন্য যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করো সেটাই হচ্ছে ওই স্থানের দূরত্ব। তো দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে, অতিক্রান্ত দৈর্ঘ্যই হচ্ছে দূরত্ব। এরপর আমরা পড়ব যে সরণ কি। সরণ আর দূরত্ব একই জিনিস, শুধু একটু ডিফারেন্স। সেটা কি? সেটা হচ্ছে দূরত্বের কোনো দিক নেই, কিন্তু সরণের একটা নির্দিষ্ট দিক আছে। অর্থাৎ সরণ বলতে আমরা কি বুঝি, যে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে সরণ। অর্থাৎ ধরো এটা তোমার বাসা থেকে যদি ধরো তোমার বাসা থেকে পশ্চিম দিকে হচ্ছে তোমার বাজার, তো এক্ষেত্রে তোমার সরণ হবে 8 মিটার। কেন এটা সরণ হবে? কারণ বাসা থেকে পশ্চিম দিকে হচ্ছে বাজার। এক্ষেত্রে দূরত্ব কত? 8 মিটার। আর সরণ কত হবে? পশ্চিম দিকে 8 মিটার। অর্থাৎ সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স এতটুকু, দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, এটা যে কোনো দিকেই হতে পারে, কিন্তু তখনই এটা সরণ হবে যখন দূরত্বের সাথে একটা দিক নির্দিষ্ট হবে। যেমন ধরো তোমার বাসা থেকে পশ্চিমে হচ্ছে বাজার, তো বাসা থেকে বাজারের দূরত্ব কত হবে? বাসা থেকে বাজারের দূরত্ব আমরা আগে জেনেছি 8 মিটার, তাহলে সরণ কত হবে? 8 মিটার পশ্চিমে। অর্থাৎ বাসা থেকে 8 মিটার পশ্চিমে গেলে তুমি বাজারটা পাবে। এক্ষেত্রে তোমার বাসা থেকে বাজারের সরণ কত? 8 মিটার পশ্চিমে। অর্থাৎ দূরত্ব হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, আর সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে সরণ। এরপর আমরা পড়ব দ্রুতি। দ্রুতিটা কি? আচ্ছা, তার আগে বলে নেই, সরণ এবং দূরত্ব দুইটার একক কি হচ্ছে, যে কোন এককে আমরা ধরতে পারি। যদি আমরা মিটারে মেপে থাকি দূরত্ব, তাহলে সেটা হবে মিটারে, বা মিটারের এককটা হবে মিটারে। যেমন আমরা এখানে বাসা থেকে বাজারের অতিক্রান্ত দৈর্ঘ্য ধরেছিলাম 8 মিটার, এই ক্ষেত্রে দূরত্বের একক হবে মিটার। যদি আমরা কিলোমিটারে ধরতাম তাহলে একক হতো কিলোমিটার। অর্থাৎ দূরত্ব এবং সময়ের একক নির্ভর করে দৈর্ঘ্যের এককের উপর। অতিক্রান্ত দৈর্ঘ্যের একক দ্বারাই আমরা দূরত্ব বা সরণ একক নির্ধারণ করব। ধরি যদি এটা এরকম হতো যে বাসা থেকে বাজারের দূরত্ব 8 কিলোমিটার, তাহলে এখানে দূরত্ব এবং সরণ দুইটার একটি হতো কিলোমিটার। আচ্ছা, এবার আসা যাক দ্রুতিতে। দ্রুতিটা কি? প্রথমে আমরা পড়বো যে দ্রুতি কি জিনিস। দ্রুতি হচ্ছে
একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। এই দ্রুতির সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, অর্থাৎ নির্দিষ্ট দিকে তুমি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছো সেটাই হচ্ছে তোমার দ্রুতি। অর্থাৎ যে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। কি হবে? একক সময়। একক সময় কেন বলা হচ্ছে? একক সময় অর্থাৎ এটাকে ফিক্স করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। একটা নির্দিষ্ট সময় বলতে একক সময়ে ও যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি। ধরো কোন একটা বস্তু 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তো এই ক্ষেত্রে তার দ্রুতি কত হবে? 5 মিটার। তো এখানে আমরা কিভাবে হিসাব করব? 5 মিটার 1 সেকেন্ডে যায় সেজন্য। কিন্তু ধরো তোমাকে বলা হলো যে তোমার এক বন্ধু সে 20 মিনিটে কত 100 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সে 20 মিনিটে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তো সেক্ষেত্রে তার দ্রুতি কত হবে? তুমি কিভাবে দ্রুতি বের করবে? তোমার সে মোট যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা তার দ্রুতির মানটা পেয়ে যাব। যেমন ধরো তোমার বন্ধু, যেহেতু আমরা ধরেছিলাম দ্রুতির একটা সূত্র আছে, সেটা হচ্ছে দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময় বা দূরত্ব ভাগ সময়। অর্থাৎ টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে টোটাল সময় দ্বারা ভাগ করলেই আমরা একক সময়ে তার অতিক্রান্ত দূরত্ব বা দ্রুতিটা পেয়ে যাব। কারণ আমরা কি জানি যে একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। তো সে যদি 20 সেকেন্ডে, ধরলাম সে 20 সেকেন্ডে, সরি কি করেছিলাম আবার নতুন করে আবার শুরু থেকে বলছি। ধরো তোমার বন্ধু 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, এক্ষেত্রে তার দ্রুতি আমরা বের করবো কিভাবে? বললাম এখানে দূরত্ব কত? 20 মিটার। আর কত সময়ে সে অতিক্রম করতে পারে? 5 সেকেন্ডে। বললাম সে 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে তার দ্রুতি কত আসবে? আমরা 20 কে 5 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত আসবে? 4। ভাগফল হবে 4 মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড বলে এটাকে। এটাই হবে ওর দূরত্ব বা দ্রুতি। অর্থাৎ টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে টোটাল সময় দ্বারা ভাগ করলেই আমরা একক সময়ে তার অতিক্রান্ত দূরত্ব বা দ্রুতি পেয়ে যাব। ধরো তোমাকে এরকম অঙ্ক দিল, বইয়ের মাঝে এরকম অঙ্ক দেয়া আছে যে বা গাণিতিক সমস্যা দেয়া আছে যে অমুক ব্যক্তি এত সময়ে এত দূরত্ব অতিক্রম করলো, বা একটা দাঁড়াও বইটা দেখেই তোমাদের বলছি, বই থেকে তোমাদের বললে তোমরা ব্যাপারটা আরো স্পষ্ট বুঝতে পারবে। বই যখন পড়বে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো বই একটা উদাহরণ দেয়া আছে যে স্কুল ছুটির পর আনিলা ও নওশীন নবু থিয়েটারে গেল, দুজনে বিকাল 5টায় রওনা করলো। আনিলা নবু থিয়েটারে পৌঁছালো 5টা 30 মিনিটে আর নওশীন পৌঁছালো 5টা 10 মিনিটে। কে বেশি দ্রুত গেল? এক্ষেত্রে আমরা কিভাবে বের করবো কে কত বেশি দ্রুত গিয়েছে? এটা তখনই আমরা বের করতে পারবো যে একই পরিমাণ দূরত্ব কে কত কম সময়ে অতিক্রম করেছে বা একক সময়ে কে বেশি দূরত্ব অতিক্রম করেছে। সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বের করতে পারবো যে কার কে কত বেশি দ্রুত গিয়েছে। দেখো এখানে কি বলছে যে নওশীন সমপরিমাণ দূরত্ব আনিলার চেয়ে 20 মিনিট কম সময় অতিক্রম করেছে। অর্থাৎ আনিলা এবং নওশীনের দুজনেই একই দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু সময় ডিফারেন্স কত? 20 মিনিট। অর্থাৎ একজন আরেকজনের তুলনায় 20 মিনিট কম সময়ে দূরত্ব অতিক্রম করেছে। এক্ষেত্রে যে 20 মিনিট বেশি সময় যার লেগেছে তার দ্রুততা কম, অর্থাৎ তার দ্রুতি হবে কম। আর যে 20 মিনিট কম সময় অতিক্রম করেছে তার দ্রুতি হবে বেশি। যেমন ধরো এখানে আরেকটা উদাহরণ দেয়া আছে, রবিন ও শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে।
আর রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1600 মিটার এবং শাহিনের বাড়ি থেকে দূরত্ব 2000 মিটার। কে বেশি দ্রুত গেল? এখন ব্যাপারটা একটু ভিন্ন। এর আগের বার আমরা পড়েছিলাম যে দুজনের দূরত্ব একই ছিল কিন্তু সময় আলাদা ছিল, ফলে যার সময় কম লাগে সে দ্রুত যায় আর যার সময় বেশি লাগে সে আসতে যায় বা কম দ্রুত যায়, সেটা আমরা বের করেছিলাম। তো এখন আমরা কিভাবে বের করবো? এখানে দুইজনই আলাদা আলাদা সময় স্কুলে পৌঁছায় এবং দুইজনেরই দূরত্ব 2 রকম। তো এক্ষেত্রে আমরা দ্রুতিটা বের করব কিভাবে, কে কত দ্রুত গিয়েছিল সেটা কিভাবে বের করব? সেটা বের করব যে প্রতি সেকেন্ডে কে কত বেশি দূরত্ব অতিক্রম করে বা কার দ্রুতি বেশি। কার দ্রুতি বেশি সেটা আমরা কিভাবে বের করব? মোট যে দূরত্ব অতিক্রম করে সেটাকে মোট সময় দিয়ে ভাগ করলেই আমরা দ্রুতি বের করতে পারবো। যেমন ধরো এখানে কি বলেছে, রবিন 20 মিনিটে স্কুলে পৌঁছায়। রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1600 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 1600-কে মোটা দূরত্ব অতিক্রম করে রবিন 1600 মিটার বা 1600 মিটার, আর মোট অতিক্রান্ত সময় কত? 20 মিনিট। তাহলে আমরা 1600 মিটারকে 20 মিনিট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রতি মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব বা রবিনের দ্রুতিটা বের করতে পারি। আর এখানে দেওয়া আছে শাহিনের দূরত্ব কত? শাহিনের স্কুল থেকে বাসার দূরত্ব 2000 মিটার আর পৌঁছেছিল কতক্ষণে? 40 মিনিটে। তো আমরা 2000-কে 40 দিয়ে ভাগ করলে শাহিনের দ্রুতিটা বের করতে পারি। অর্থাৎ এই যে এই ভাগ করার কারণ হচ্ছে আমরা একক সময়ে তার অতিক্রান্ত দ্রুততা বের করতে পারবো, ফলে আমরা দেখতে পাবো যে একক সময়ে কে বেশি দূরত্ব অতিক্রম করেছে। যে একক সময়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে সে দ্রুত কোথায়? বাসায় পৌঁছেছে। আর যার দ্রুতি কম আসবে সে কম দ্রুত বা পরবর্তীতে পরে পৌঁছেছে। অর্থাৎ কার দ্রুতি বেশি বা কার কম সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা দ্বারা আসলে মানুষের কি নির্ণয় করা যায় যে কার দ্রুততা বেশি, কে দ্রুত কোন কাজটা করছে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্রুতি কিভাবে বের করব? মোট অতিক্রান্ত দূরত্ব দিয়ে মোট সময়কে ভাগ করলে আমরা দ্রুতি নির্ণয় করতে পারবো। এরপর আমরা আসা যাক, এরপর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে বেগ। বেগটা কি? বেগ আর দ্রুতিও একই জিনিস। ঠিক যেমন দূরত্ব আর সরণ একই জিনিস, শুধু ডিফারেন্স হচ্ছে দূরত্ব যে কোনো দিকে হয় কিন্তু একটা নির্দিষ্ট দিকে হয় সরণ। ঠিক তেমনি দ্রুতি এবং বেগও একই জিনিস, এদের এককও একই, শুধু ডিফারেন্স হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে দ্রুতি, কিন্তু একটা নির্দিষ্ট দিকে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হার হচ্ছে বেগ। অর্থাৎ একক সময়ে একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বেগ। অর্থাৎ কোনো বস্তুর বেগ বলতে আমরা কি বুঝি? আমরা কোনো গতিশীল বস্তুর বেগ বলতে বুঝি সে গতিশীল বস্তুটা একক সময়ে একটা নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওই বস্তুর বেগ। অর্থাৎ ধরি যে কোনো একটা বস্তু ধরি যে কোনো একটা বস্তু 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তবে কোথায়? উত্তর দিকে। ধরলাম যে তুমি বাসা থেকে বাজারে যাচ্ছ, সেক্ষেত্রে কি হবে? আমরা আগে ধরেছিলাম যে পশ্চিম দিকে হচ্ছে বাজার, তো আমরা ধরলাম যে বাসা থেকে পশ্চিম দিকে বাজারের দিকে যখন রওনা হচ্ছ তখন তোমার বেগ তখন তুমি 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করছো। তো এক্ষেত্রে তোমার বেগ কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব দিয়ে মোট সময় ভাগ করলে আমরা একক সময়ে পশ্চিম দিকে যে অতিক্রান্ত দূরত্বটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার বেগ। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে তোমার একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাই হবে বেগ। আচ্ছা, তোমাদের বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে বেগের, সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে। আরো বুঝিয়ে দিচ্ছি। বইয়ে আছে একটা উদাহরণ, দেখবে যে মনে করো লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত হবে?
আমরা জানি যে দ্রুতি সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময় বা দূরত্ব ভাগ সময়। একই রকম ভাবে বেগের ফর্মুলাটাও একই। এটা যদি দ্রুতি না লেখে যদি আমরা বেগও লিখি তারপর একই হবে। যদি দ্রুতি না হয় এটা বেগও হয় তাহলে কোনো ভুল হবে না। অর্থাৎ বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়, এটা ঠিক আছে। শুধু ডিফারেন্স এতটুকু হবে, এটা একটা দিক নির্দিষ্ট থাকবে, অর্থাৎ এটা উত্তর দিকে হবে। যেহেতু এখানে বইয়ে যে আছে লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তাই এখানে বেগ কাল কত উত্তর দিকে হবে। অতিক্রান্ত দূরত্ব একক সময়ে কত অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেটাই হচ্ছে ওর বেগ। অর্থাৎ তার মোট অতিক্রান্ত দূরত্ব কত 15 মিটার, কত সময়ে 10 সেকেন্ডে। তো এখানে 15 মিটারকে 10 সেকেন্ড দিয়ে ভাগ করলেই আমরা ওর বেগ পাবো। অর্থাৎ এখানে শুধু জাস্ট এই ফর্মুলাতে মান বসিয়ে দিব। এখানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 20 মিটারের পরিবর্তে 15 মিটার, আর সময় দেওয়া আছে 5 সেকেন্ডের পরিবর্তে 10 সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা বেগের মানটাও পাবো একই রকম, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে বেগ। ডিফারেন্স হবে একটা নির্দিষ্ট দিক থাকবে উত্তর দিকে। এটা হচ্ছে দ্রুতি আর বেগের পার্থক্য। অর্থাৎ দ্রুতি এবং বেগের পার্থক্য কি এটাও তোমরা শিখে ফেলবে। দ্রুতি এবং বেগের পার্থক্য কি, সরণ এবং দূরত্বের পার্থক্য কি, পার্থক্যগুলো শিখবে। আবার তুলনা শিখবে। তুলনা বলতে বোঝায় মিল অমিল দুইটাই। তো এখানে কি হয়, এখানে হচ্ছে দুইটারই একক একই, মিটার ভাগ সেকেন্ড বা দূরত্ব ভাগ সময়। এখানে যদি দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মিটার না হয়ে কিলোমিটার হতো, তার উপরে কিলোমিটার বাই সেকেন্ড হতো। এককটা নির্ভর করবে তোমার গাণিতিক সমস্যাতে যে একক দেওয়া থাকবে সেটার উপর। সবসময় মিটার হবে তাও না, সবসময় সেকেন্ড হবে তাও না। আমরা কি বের করছি, একক সময় বলছি। একক সময় বলতে 1 মিনিটও হতে পারে, আবার 1 সেকেন্ডও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে। তো এক্ষেত্রে তোমার একক সময়টা নির্ভর করবে তোমার গাণিতিক সমস্যায় যে সময়টা দেওয়া থাকবে সেটার উপর। ধরো এখানে দেওয়া আছে যে 10 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, কিন্তু এটা যদি দেওয়া থাকতো যে 10 মিনিটে 15 কিলোমিটার অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে তোমার একক হতো উপরে থাকতো কিলোমিটার আর নিচে থাকতো মিনিট। তখন আর মিটার বাই সেকেন্ড হতো না, একক হতো কিলোমিটার বাই মিনিট। যদিও আমরা মিনিটে রাখবো না, মিনিটকে আমরা আবার সেকেন্ডে কনভার্ট করে ফেলি 60 দ্বারা ভাগ করে, কারণ 1 মিনিট 60 সেকেন্ড হওয়ার কারণে। আচ্ছা, এরপর আমরা অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি যে বেগ এবং দ্রুতি দুটো একই জিনিস, একটা দিক থাকবে একটা দিক থাকবে না। অর্থাৎ যখন শুধু মান থাকে দিক থাকে না তখন সেটা হবে দ্রুতি, আর যখনই কোনো গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্বের মান এবং দিক দুইটাই থাকবে সেটা হবে ওর বেগ। এরপর আমরা বলবো ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোনো গতিশীল বস্তু, ধরো যদি একটা গতিশীল বস্তু হঠাৎ তার বেগ বৃদ্ধি করে ফেললো, এর ফলে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেতে থাকে। কোন একটা কারণে যদি বেগ বৃদ্ধি করতে পারে তাহলে সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেতে থাকে। তো একক সময়ে সে যে বেগ বৃদ্ধি পায়, এই সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন ঘটতে থাকে। বেগ বৃদ্ধির সাথে সাথে বেগের পরিবর্তন ঘটবে, আগে যে বেগ ছিল সেটা বেড়ে যাবে। তো এই যে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন, এই পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ, বা বেগের বৃদ্ধির হারকে বলবো ত্বরণ। কিভাবে দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ের উদাহরণটা দিয়ে বুঝাই। একটা মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বা মিটার বাই সেকেন্ড বেগে চলছিল। মোটরসাইকেলের বেগ কত? 20 মিটার বাই সেকেন্ড। চালক অ্যাক্সিলারেটরে চাপলেন, ফলে মোটরসাইকেলটি আরো বেশি বেগে যেতে থাকলো। অ্যাক্সিলারেটরে চাপ দিলে মোটরসাইকেলের বেগ বৃদ্ধি পায়। এর ফলে মনে করা যাক প্রতি সেকেন্ডে মোটরসাইকেলের বেগ 5 মিটার বাড়ছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে মোটরসাইকেলের বেগ কত বাড়ছে? 5 মিটার বাড়ছে।
এক্ষেত্রে কি হবে, ধরো মোটরসাইকেলের শুরুতে এর বেগ ছিল কত 20 মিটার বাই সেকেন্ড, কিন্তু এক্সেলারেটর চাপ দেওয়ার ফলে প্রতি সেকেন্ডে এর বেগ 5 মিটার বাই সেকেন্ড বাড়বে, ফলে 1 সেকেন্ড পর এর বেগ কত হবে 25 মিটার বাই সেকেন্ড, 2 সেকেন্ড পর 30, তারপর 35, এরকম করতে করতে 5 সেকেন্ড পর তার বেগ দাঁড়াবে 45 মিটার বাই সেকেন্ড। এখন বলা হলো যে এই গাড়িটা ত্বরণ কত, ত্বরণ নির্ণয় করো। তো আমরা ত্বরণ কি পড়েছিলাম, যে সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এখন বেগ বৃদ্ধির হার আমরা কিভাবে বের করব? বেগ বৃদ্ধির হার বের করব সময়ের সাথে, অর্থাৎ প্রথমে আমরা কি পরিমাণ বেগের পরিবর্তন হয়েছে সেটা বের করব, তারপর টোটাল বেগের পরিবর্তনকে টোটাল সময় দ্বারা ভাগ করলেই আমরা ত্বরণ পেয়ে যাব। যেমন ধরো এখানে অঙ্কটা কি বলা হয়েছে, দেখো মোটরসাইকেলের শুরুতে বা আদিতে শুরুর যে বেগটা থাকে এটাকে বলা হয় আদি বেগ বা প্রাথমিক বেগ। শুরুতে বেগ কত ছিল 20 মিটার বাই সেকেন্ড, আর সর্বশেষ 5 সেকেন্ড পর এর বেগ কত হয় 45 মিটার পার সেকেন্ড। তো সময় লাগে কত সময় 5 সেকেন্ড। তো আমরা এখান থেকে তার ত্বরণ বের করতে পারবো কিভাবে, দেখো ত্বরণ হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। এখানে বেগের বৃদ্ধি কত, বেগের বৃদ্ধি আমরা কিভাবে পাবো, ওই গতিশীল বস্তুর শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করলে আমরা বেগের পরিবর্তন পাবো, অর্থাৎ লাস্ট আমরা তার যে বেগটা পেয়েছিলাম সেটা থেকে একদম শুরুতে যে বেগ ছিল সেটাকে বিয়োগ করলে আমরা কি পরিমাণ বেগের বৃদ্ধি হয়েছে সেটা বের করতে পারবো। ওই বৃদ্ধি পাওয়া বেগের পরিমাণকে মোট কত সময়ে এই বেগটা বৃদ্ধি পায় সেটা দ্বারা ভাগ করলেই আমরা যা পাবো সেটাই হচ্ছে ত্বরণ। দেখো কিভাবে সেটা আমরা বের করব। ত্বরণ সমান সমান হচ্ছে বেগের বৃদ্ধি ভাগ সময়। বেগের বৃদ্ধি কিভাবে বের পাবো, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময় ঠিক থাকবে। এক্ষেত্রে এককের কিছুটা ডিফারেন্স হবে, কিভাবে দেখো এখানে এককটা কেমন হবে, আমরা কি জানি বেগের একক কি মিটার বাই সেকেন্ড বা মিটার ভাগ সেকেন্ড। তো এখানে আমরা বেগের বৃদ্ধি মিটার ভাগ সেকেন্ড উপরে রাখলাম, আর নিচে আছে কি বেগের বৃদ্ধি ভাগ সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ সময়ের একক কি আমরা কি জানি সেকেন্ড। তো বেগের বৃদ্ধি হচ্ছে মিটার বাই সেকেন্ড, সেটা উপরে থাকবে এবং সেকেন্ডটা নিচে থাকবে। তো এক্ষেত্রে এককটা কি হবে, উপরের মিটার ঠিক থাকবে আর দুটা সেকেন্ড নিচে গুণ আকারে সেকেন্ড স্কয়ার হবে। এই কারণে ত্বরণের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো এই যে আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পেলাম, এটা আমরা কিভাবে বের করব, আদি বেগ থেকে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিয়ে আমরা এর বেগের বৃদ্ধিটা বের করব, তারপর মোট সময় দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, তারপর দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের শেষ বেগ কত ছিল, শেষ বেগ ছিল 45 মিটার বাই সেকেন্ড, আর আদি বেগ ছিল কত, আদি বেগ ছিল 20 মিটার বাই সেকেন্ড, আর টোটাল সময় লেগেছে কত 5 সেকেন্ড। এখানে কোনো কিছু করলাম না, জাস্ট এখানে সরাসরি মিটার বাই সেকেন্ড স্কয়ার এককটা লিখে দিলাম। তো এখানে আমরা অ্যানসার বাই বিয়োগফল আছে 25 বাই 5 মিটার বাই সেকেন্ড স্কয়ার, অর্থাৎ উত্তর হচ্ছে 5 মিটার বাই সেকেন্ড স্কয়ার। এটাই হবে অ্যানসার, অর্থাৎ এই বস্তুর আমরা ত্বরণ কত পেলাম 5 মিটার বাই সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তার ত্বরণ। অর্থাৎ তোমাদের যদি দেয়া থাকে কোনো বস্তু এত বেগে চলতো, তারপর কোনো কারণে বা এইভাবে এটার কোনো রকম ভাবে এর গতি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর এর টোটাল এত সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো, এক্ষেত্রে তার ত্বরণ কত কিভাবে বের করবে, আদি শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবে, তারপর বিয়োগ ফলটাকে টোটাল সময় দ্বারা ভাগ করলেই আমরা ত্বরণটা পেয়ে যাব। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এককগুলো যেন ঠিক থাকে, এই এককের দিকেও খেয়াল রাখতে হবে। ধরো একটার একক দেওয়া থাকলো এত মিনিটে করলো, অথবা দেওয়া থাকলো একটা একক থাকলো এত সেকেন্ডে থাকলো, মিনিটে থাকলে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবে। আমরা কি জানি 1 মিনিট কত সেকেন্ড 60 সেকেন্ড, তো সেক্ষেত্রে 60টা ভাগ করে দিলে আমরা সেকেন্ডটা পেয়ে যাব। আচ্ছা, তো এইভাবে ত্বরণটা আমরা বের করতে পারবো। এরপর আসা যাক হচ্ছে মন্দন। মন্দন কি, ত্বরণ মন্দন
একই রকম জিনিস, শুধু ডিফারেন্স এটাই হচ্ছে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের বৃদ্ধির হার, অর্থাৎ বেগের বৃদ্ধি পরিবর্তন, যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে বেগের বৃদ্ধি। কোনো কারণে যদি আস্তে আস্তে বেগ হ্রাস পায় তাহলে যেটা হবে সেটাকে বলা হয় মন্দন। অর্থাৎ কোনো গতিশীল বস্তু প্রতি সেকেন্ডে অর্থাৎ সময়ের সাথে সাথে এর গতির যে হ্রাস পায়, এই হ্রাস পাওয়ার হারটাকে বলা হয় মন্দন। সময়ের সাথে বেগের হ্রাস পাওয়ার হারকে বলা হয় মন্দন। মন্দন কিভাবে হবে? মন্দনের কারণে কি হবে? বেগ হ্রাস পেতে থাকবে, যত সময় বাড়তে থাকবে বেগ হ্রাস পেতে পেতে এক সময় দেখা যায় যে গতিশীল বস্তুটা থেমে যায়। তো এক্ষেত্রে আমরা মন্দন কিভাবে বের করব? একই সূত্র, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাই সময়, অর্থাৎ বেগের পরিবৃদ্ধি। এখানে মন্দনের ক্ষেত্রে কি করবে? মন্দনের ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এখানে বেগের বৃদ্ধি না হয়ে এখানে হবে বেগের হ্রাস। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে এখানে একটা ঋণাত্মক মান আসবে, নেগেটিভ মার্ক হবে। কারণ কি? শেষ বেগটা কম হবে আর আদি বেগটা বেশি হবে, এই কারণে কি হবে? একটা ঋণাত্মক মান আসবে। ত্বরণের অনেকভাবে বলা যায় যে ত্বরণের ঋণাত্মক মানকে বলা হয় মন্দন। কেন? একই সূত্র প্রয়োগ করে ত্বরণ বের করা হয়, একই সূত্র প্রয়োগ করে মন্দন বের করা হয়, কিন্তু মন্দনের মানটা ঋণাত্মক আসে কারণ এর আদি বেগ বেশি থাকে এবং শেষ বেগ কম থাকে, এই কারণে একটা ঋণাত্মক মান আসে। তো টোটাল যে বেগের পরিবর্তন হয় সেটাকে টোটাল সময় দ্বারাই ভাগ করা হবে, কিন্তু এটা একটা ঋণাত্মক মান আসবে কারণ এই ক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিমাণ হ্রাস পায়, এই কারণে। আচ্ছা, এটাই হচ্ছে মন্দন। সাধারণত তোমাদের ত্বরণ থেকে অঙ্ক আসে, মন্দন থেকে আসে না, তো তারপরে মন্দনটাও বুঝে পড়ে নেবে। আচ্ছা, এরপর আসা যায় যে অতিরিক্ত গতি আর জীবনের ঝুঁকির কারণ। আমরা কি জানি? অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত গতিও ভালো না। আমাদের দেশে এখন বর্তমানে অ্যাক্সিডেন্টের পরিমাণ বা সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে গেছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অতিরিক্ত গতি। এক্ষেত্রে দেখা যায় যে রাস্তাঘাটে রিক্সা হতে শুরু করে বাস, ট্রাক সবকিছু এত দ্রুত গতিতে চলে যে খুব সহজেই একটা আটার সাথে কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়ে দুর্ঘটনা কবলিত হয়। তো এক্ষেত্রে কি করতে হবে? গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে। তাই আমাদের যেন কোনো রকম সমস্যা না হয়, আমাদের রাস্তায় নামার পর যাদের নিজস্ব পরিবহন আছে তাদের এমন ভাবে পরিবহনটা নিয়ন্ত্রণ করতে হবে যেন এটার গতি অতিরিক্ত হয়ে দুর্ঘটনার না ঘটে। বিশেষ করে ইউটার্ন গুলো, রাস্তার যে টার্ন গুলো থাকে বা মোড়গুলো থাকে সেগুলোতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হয়। কেন? কারণ যখন অতিরিক্ত দ্রুত গতিতে কোনো গাড়ি টার্ন নেয় তখন দেখা যায় যে সে তার টার্ন নেওয়ার সময় সামনের রাস্তা কে আছে বা কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখতে পায় না। তো সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে করতে হবে যে এই সমস্ত টার্ন নেওয়ার সময় গাড়ির গতি কমিয়ে নিতে হবে। এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো জীবনের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ, এই কারণে গতি নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানো পরিহার করতে হবে। নিজেও চালানো যাবে না, অন্যকেও নিষেধ করতে হবে। তো আজকের মতো এতটুকুই। আমার গতির চ্যাপ্টারে যা পড়িয়েছে আশা করি সব তোমরা বুঝতে পেরেছো। আর গাণিতিক সমস্যাগুলো সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করে ফেলবে। এইখানে কতগুলো গাণিতিক সমস্যা আছে, সবচেয়ে মজার কথা হচ্ছে এই গাণিতিক সমস্যাগুলো খুবই সহজ, তুমি যদি বুঝতে পারো দেখবে খুব সহজে করতে পারছো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে অঙ্কে কিন্তু একক ঠিক থাকলে একদম ফুল মার্কস পাওয়া যাবে। একক ঠিক থাকবে, অঙ্ক ঠিক থাকবে, ফুল মার্কস পাবে, কোনো নাম্বার কাটা যাবে না। তো থিওরির চেয়ে আমি বলবো যে ম্যাথগুলো অবশ্যই করবে এবং পরীক্ষার সময় এগুলো দেওয়ার চেষ্টা করবে, এগুলো মিস করবে না। আর এই চ্যাপ্টারে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো ভালোভাবে শিখবে, বিশেষ করে পার্থক্যগুলো আর হচ্ছে বৈশিষ্ট্যগুলো শিখবে, তাহলে ওগুলো দিয়ে ভালো মার্কস তুলতে পারবে। এটা হচ্ছে একটা মার্ক তোলার চ্যাপ্টার। এটা যদি ভালোভাবে শিখতে পারো এবং পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে দেখবে যে সুন্দরভাবে মার্কস চলে আসছে।
তো আশা করছি আমার স্টুডেন্টরা যা পড়েছে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না, আর বাসায় ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।